স্টার্ট। আপু স্টার্ট। যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন, আশা রাখছি সকলেই ভালো আছেন। আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এবং আজ 58তম পর্ব। আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। দর্শক, আমরা সকলেই জানি প্রকৃতি বদলায়, ঋতু পরিবর্তন হয়। আর এই ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু প্রকৃতির রঙও পরিবর্তিত হয়। কিন্তু প্রকৃতির সাথে সাথে যদি আমাদের আঙুলের রঙও পরিবর্তিত পরিবর্তিত হয়ে যায়, বিশেষ করে শীতকালে দর্শক আমাদের অনেকেই আছেন যাদের আঙুলের রং পরিবর্তন হয়েছে। এটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক হলেও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এর পেছনে অন্য কোনো অসুখও থাকতে পারে। এই শীতে হাতের আঙ্গুলের রং পরিবর্তন হওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে এবং এর প্রতিকারী বাকি, এই বিষয়টি নিয়ে আজ বিস্তারিত জেনে নিব আমাদের গেস্ট এক্সপার্ট, আজকের সম্মানিত অতিথি ডক্টর হাবিব ইমতিয়াজ আহমেদ স্যারের কাছ থেকে। স্যার আমাদের সাথে আছেন, তিনি এমআরসিপি ইউকে এমডি রিউমাটোলজি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, এনাম মেডিকেল কলেজ হসপিটাল। স্যার আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, এবং আমি আপনাকে একই সাথে আপনাকে এবং রাজ টিভিকে ধন্যবাদ জানাই একটি সুন্দর টপিকে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন এবং খুব চমকপ্রদ একটি বিষয়ে আজ কথা বলবো, যে বিষয়টি নিয়ে স্যার অনেকেই হয়তো সচেতন না, কিংবা অনেকেই বিস্তারিত জানেন না। আমরা আজ জেনে নেওয়ার চেষ্টা করব এবং আমরা চাইবো আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে আজকের আলোচনা থেকে। আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখি, আমাদের আলোচনার বিষয়বস্তু আমি বলেছি শীতে হাতের আঙ্গুলের রং পরিবর্তন, কারণ এবং প্রতিকার। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন, আহ কোনো সমস্যার কথা আমাদের যদি জানানোর প্রয়োজন মনে করেন, আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স, সমস্যার কথা একটু বিস্তারিত লিখে কিন্তু জানাতে পারেন। আমরা আছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই। দর্শক, আমাদের এই লাইভ সেশনটি বরাবরের মতো আয়োজিত হয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই ইউপাসিড। মিডিয়া পার্টনার বরাবরের মতো রাজ টিভি। আমাদের এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন দর্শক, যারা এই মুহূর্তে দেখছেন, যাতে আমরা আমাদের তথ্যগুলো, আমাদের পরামর্শগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, অনেক বেশি মানুষ উপকৃত হয় আমাদের আলোচনা থেকে। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। দর্শক আমাদের সাথেই থাকুন। ডক্টর হাবিব ইমতিয়াজ আহমেদ স্যার, শুরুতেই জানতে চাই স্যার, শীত বা ঠান্ডায় রং পরিবর্তন রোগ, এটা বলতে আসলে আমরা কি বুঝি? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আসলে সরি, মনে হয় একটু কানেকশনের সমস্যা ছিল। আচ্ছা, হ্যাঁ আসলে স্যার আমরা আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠান্ডায় বা শীতে রং পরিবর্তন রোগ বলতে আসলে যেটা বোঝায় যে আপনার কোল্ডে বা একটা ঠান্ডার কারণে যদি অনেক সময় আমাদের স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। স্যার আপনার সংযোগটি একটু স্যার যদি দেখতেন, আমরা শুনতে পাচ্ছি না স্যার আপনাকে ক্লিয়ারলি। শোনা যাচ্ছে এখন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্যবাদ স্যার। আসলে হ্যাঁ, আমি আপনার প্রশ্নটি শুনতে পেয়েছি। আহ, ঠান্ডায় রং পরিবর্তনটা রোগটা আসলে কি? আসলে আপনার দেখা যায় যে ঠান্ডাতে অনেক সময় আমাদের হাতের যে রক্তনালিকা আছে, সেই রক্তনালিকা যদি সংকুচিত হয়ে যায়, এটার কারণে অনেক সময় আমাদের সিকুয়েন্সিয়াল কিছু কালার চেঞ্জ হতে পারে। প্রথমে দেখা যাচ্ছে পেল বা সাদা হয়ে যাওয়া, পরবর্তীতে দেখা যাচ্ছে একটা নীল বর্ণ ধারণ করা, তার পরবর্তীতে রেড একটা বর্ণ ধারণ করতে পারে। এটা যে শুধু আসলে ঠান্ডা বা শীতেই হবে তা না, এটা অনেক সময় দেখা যায় যে আপনার আহ স্ট্রেসের কারণে, ইমোশনাল স্ট্রেসের কারণে আপনার এটা হতে পারে। স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা। আম, এখন আহ, আমার প্রথম প্রশ্নের উত্তরটা শোনা গিয়েছে? জি স্যার। স্যার আচ্ছা আপনি বলছিলেন শীতের কারণে কিংবা স্যার স্ট্রেসের কারণে রং পরিবর্তন হতে পারে স্যার, বাকিটা জেনে নিব। আচ্ছা। এটা আসলে আপনার দেখা যায় যে প্রচন্ড শীতে বা শীত প্রধান দেশে, এমনকি আমাদের দেশেও কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে শীতকালে, ইভেন আপনার বর্ষাকালে দেখা যায় যে যখন
যখন টেম্পারেচারটা কম থাকে তখন এই টেম্পারেচার কম থাকার কারণে আমাদের হাতের রক্তনালিকার যে সংকোচনের কারণে এই যে ইমিডিয়েট ভ্যাসোকনস্ট্রিকশনের কারণে আপনার এই সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে। এটাই আসলে শীতে ঠান্ডায় রং পরিবর্তন বলতে আমরা বুঝি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনি বলেছেন যে শীত প্রধান দেশে মূলত এটা হয় এবং আমাদের দেশেও শীতকালে এই সমস্যায় অনেকে আক্রান্ত হচ্ছেন। তারপরে স্যার জেনে নিব যে কাদের বেশি হচ্ছে, কোনো বয়স ভেদে কোনো আক্রান্ত হবার হার বেড়ে যাচ্ছে কিনা, কিংবা স্যার মহিলা কিংবা পুরুষে আলাদা করে আক্রান্ত হওয়ার তারতম্য আছে কিনা, এই ব্যাপারটি একটু জেনে নিব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটি বয়স এবং জেন্ডার ভেদে একটু তারতম্য থাকে। সাধারণত দেখা যায় ইয়াং অ্যাডাল্ট ফিমেল 15 to 30 ইয়ার্সে এই রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। এর পাশাপাশি এটার যদি অন্য কোনো কারণেও হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার আপনার দেখা যায় যে এই ইয়াং ফিমেলদেরই বেশি এফেক্ট করে থাকে, এটা একটা। আর একটা হচ্ছে চিলড্রেনদের আপনার এফেক্ট করে থাকে, কারণ হচ্ছে তাদের এই যে টেম্পারেচার রেগুলেশনটা তাদের ওয়েল ডেভেলপ না, সেক্ষেত্রে আপনার বাচ্চাদেরও হয়ে থাকে। তবে যদি আমরা রোগ বা এটাকে যদি রোগ হিসাবে বিবেচনা করি তবে ইয়াং ফিমেলদের বেশি হয়। আর যদি আমরা প্রিভ্যালেন্সের কথা চিন্তা করি, এই রোগের প্রাদুর্ভাব বা এই সমস্যাটির প্রাদুর্ভাব হচ্ছে আপনার নর্মাল পিপলে দেখা যায় যে 3 থেকে 20%, বা 100 জনে 3 থেকে 70, মানে শতকরা 3 থেকে 20 জন আপনার কিন্তু এই সমস্যাতে আক্রান্ত হচ্ছেন এই মানে ঠান্ডা বা শীতজনিত কারণে হাতের রঙের পরিবর্তন। এটা সাধারণত এতটা আনকমনও না আমাদের দেশে, এতটা আনকমনও না। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং 3 থেকে 20%, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ পর্যন্ত মানুষের কিন্তু এই অসুখ এই হাতের রঙের পরিবর্তন হতে পারে শীতে। সুতরাং এই সংখ্যাটি কিন্তু একেবারেই কম নয়, এবং আমরা হয়তো একটু চোখ কান খোলা রাখলেই আমাদের আশেপাশে দেখতে পাবো, কিংবা আমরা নিজেরাই হয়তো খেয়াল করতে পারবো আমাদের আঙ্গুলের রঙের পরিবর্তন হচ্ছে শীতকালে। সুতরাং এই স্যার কিন্তু বলেছেন যে আসলে কেন রঙের পরিবর্তন হচ্ছে। আমাদের রক্তনালিকা একটু সংকুচিত হয়ে যায় যখন তাপমাত্রা কমে যায়। সেই কারণে কিন্তু মূলত এই রঙের পরিবর্তন। এবং স্যার আমাদের জানিয়েছেন যে মহিলাদের বেশি হয়, যারা একটু কম বয়স্ক মহিলারা আছেন, ইয়ং ফিমেল স্যার বলেছেন, এবং সেই সাথে বাচ্চাদেরও কিন্তু হতে পারে এই সমস্যাটা। স্যার এটা শীত প্রধান দেশে কিংবা স্যার শীতের সময় এটা হতে পারে, এবং বেশ অনেক একটা বড় সংখ্যক মানুষই কিন্তু এতে আক্রান্ত হতে পারে। স্যার এমন কি হয় কখনো যে এই রং পরিবর্তন হওয়ার পেছনে কোনো অসুখ এর হাত থাকতে পারে কিনা স্যার, কোনো অসুস্থতার জনিত কারণে রং পরিবর্তন হতে পারে কিনা স্যার? আচ্ছা, এই শীতের বা ঠান্ডায় হাতের রং পরিবর্তনটাকে আমরা আসলে মেডিকেলের ভাষায় বলে থাকি রেনল্ডস ফেনোমেনন। এটার কারণ হিসেবে আমরা আসলে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার প্রাইমারি কিছু কারণ, আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি যে জিনিসটা সেটা হচ্ছে দেখা যায় যে এর সাথে কোনো রোগ বা ওইরকম কোনো অ্যাসোসিয়েশন থাকে না, যেটা আসলে ইয়াং ফিমেল, পাশাপাশি দেখা যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, মায়ের ছিল, মেয়ের হয়েছে, এরকম কিছু হিস্ট্রি থাকে। অনেক সময় স্মোকিং করলে এই জিনিসটা বেড়ে যায়, বা দেখা যায় যে হচ্ছে অনেকে ম্যানুয়াল কাজ বা হাতের কাজ বেশি করে। আমাদের দেশে দেখা যাচ্ছে অনেকে অনেকে আপনার গার্মেন্টস এ কাজ করেন, যেখানে ভাইব্রেটিং যে টুল বা আপনার যে মেশিন দিয়ে ওনারা অনেক সময় কাজ করেন, সেটার কারণে আপনার হতে পারে। এর পাশাপাশি দেখা যায় যে কিছু কিছু প্রাইমারি নোটস এর ক্ষেত্রে মাইগ্রেন, বা দেখা যায় যে আপনার যাদের হার্টের অসুখ থাকে সেক্ষেত্রে হতে পারে। তবে প্রাইমারি থেকে আসলে সেকেন্ডারি যে সমস্ত কারণে ফেনোমেনন এই বা শীতে হাতের রঙের পরিবর্তনটা হয়, সেটা আরো বেশি একটু মানে আমরা মানে এই সমস্যাগুলো আসলে আমরা আসলে নড়ে চড়ে বসি, কারণ এইগুলো আরো বেশি মাত্রায় মানে আমাদের রোগীদের জীবনকে হ্যাম্পার করতে পারে। যেমন আমরা বলি যে কানেকটিভ টিস্যু ডিজিজ, কিছু জটিল রোগ যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস, তারপরে এসএলই, তারপরে ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, বিভিন্ন রকম বাতে, এই ধরনের বাত রোগগুলোতে আপনার এই সমস্যাটি দেখা দিতে পারে। এর পাশাপাশি আপনার কিছু ভাস্কুলাইটিস যেমন ক্রাইগ্লোবুলিন, তারপর হচ্ছে আপনার প্যারাপ্রোটিনেমিয়া, তারপরে হাইপোথাইরয়েড, কিছু হেমোলাইটিক অ্যানিমিয়া, এই ধরনের সিরিয়াস কিছু রোগেও আপনার দেখা যায় যে এই হাতের রঙের পরিবর্তন আসতে পারে। আসলে এই শীতে যখনই এরকম কোন আমাদের পেশেন্টরা সাফার করবেন, তাদের উচিত হবে যে আপনার তার এই রোগ সমস্যাটির পিছনে কোনো ধরনের বড় কোনো রোগ লুকায়িত অবস্থা আছে কিনা সেটিকে আইডেন্টিফাই করা। ধন্যবাদ স্যার। স্যার আমরা তো মূলত আমাদের শীতকালে যদি হাতের আঙ্গুলের রং পরিবর্তন হয়, এই সমস্যা নিয়ে আসলে চিকিৎসকের কাছে যাওয়ার রোগীর সংখ্যাটা স্যার একেবারেই কম। আমরা সাধারণত এই ধরনের সমস্যা নিয়ে যাই না স্যার। তারপরেও
আমার যারা দর্শক আছেন তাদেরকে সচেতন করার জন্য যে এই যে স্যার রং পরিবর্তন হচ্ছে, এটার পেছনে স্যার বলেছেন যে এটা প্রাইমারিও হতে পারে, সেকেন্ডারিও হতে পারে, অর্থাৎ খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়াও হতে পারে, কিংবা এর পেছনে অন্য অসুখ থাকতে পারে। স্যার এটা বোঝার কি কোনো উপায় আছে যে এটি স্বাভাবিক না কোনো অসুখের কারণে হচ্ছে? স্যার যদি উপায় থাকে আমার দর্শকদের যদি একটু বলে দিতেন। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটি আসলে বোঝার উপায় আছে। প্রথমে আমরা দেখে থাকি যে কিছু ক্লিনিক্যাল কিছু দিক যেটার কারণে যেটাতে আমরা আসলে প্রথমে বুঝতে পারি। এর মধ্যে অন্যতম হচ্ছে যে আসলে যদি ছেলেদের হয় সেক্ষেত্রে এটা আমরা চিন্তা করি যে না, এটার পিছনে সেকেন্ডারি কোনো কারণ থাকতে পারে। প্রাইমারি যে বা যেটা আসলে স্বাভাবিক প্রক্রিয়া, সেখানে আপনার দেখা যায় যে রেনোস ফেনোমেনন বা এই ঠান্ডায় রং পরিবর্তনটা দুহাতেই হয়, সিমেট্রিক্যালি হয়। দেখা যাচ্ছে এক হাতে নিয়ে এসেছেন আমার পেশেন্ট, সেটা আসলে আমাদেরকে চিন্তার ভাঁজ ফেলে। এর পাশাপাশি দেখা যাচ্ছে পেশেন্টের যদি জয়েন্ট পেন বা গিরা ব্যথা থাকে, পেশেন্টের যদি আপনার মুখে ঘা থাকে, বসা থেকে উঠতে সমস্যা, দেহের স্কিন বা চামড়াতে দেখা যাচ্ছে ত্বক টাইট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তারপর হচ্ছে রোদে গেলে ত্বকে জ্বালা পোড়া করছে, চুল পড়া, এই ধরনের কোনো সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে আমরা আসলে বোঝার চেষ্টা করি বা খোঁজার চেষ্টা করি যে এর পিছনে বড় ধরনের কোনো অসুখ আছে কিনা। এর পাশাপাশি আসলে যদি আমরা স্পেসিফিক বা এইটার যদি নির্দিষ্ট কোনো পরীক্ষা নিরীক্ষা থাকে, তাহলে সেটাকে আমরা বলি আসলে নেল ফোল্ড ক্যাপিলারিস্কোপি বা সংক্ষেপে এনএফসি। এই টেস্টের মাধ্যমে আসলে পেশেন্টের যে সার্কুলেশনের যে সমস্যা, যে রক্তনালীর সংকোচন প্রসারণ, এইখানে যে সমস্যাটা হচ্ছে আমার রোগীদের, এটা বোঝার চেষ্টা করি আমরা। সেক্ষেত্রে আমরা দেখি যে তার ক্যাপিলারি কাউন্ট ঠিক আছে কিনা, বা ক্যাপিলারি কোনো সমস্যা আছে কিনা, অ্যাবনর্মালিটি আছে কিনা, নেইল বেডে বা নখের নিচে কোনো রক্ত জমাট বাঁধছে কিনা, এই সমস্যাগুলো দেখে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি যে না, এটা আসলে কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়। এর পিছনে বড় ধরনের কোনো বাত লুকায়িত অবস্থায় আছে, যেটা হয়তো এখনো দৃশ্যমান নয়, হয়তো অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে এটা আপনার এই পেশেন্টের মধ্যে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এনএফসি পরীক্ষা নিয়ে বললেন, নেল ফোল্ড ক্যাপিলারি টেস্ট সম্পর্কে একটু জানালেন। স্যার এই সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই স্যার। এই পরীক্ষাটা কাদের করা হয় মূলত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এনএফসি বা নেল ফোল্ড ক্যাপিলারিস্কোপি এটা আসলে নন ইনভেসিভ টেস্ট, বা এটাতে আসলে ওইরকম আমাদের পেশেন্টের শরীরে যেরকম অন্যান্য অনেক সময় যে যেটা আসলে হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি, হ্যাঁ। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমরা অনেক সময় যে এন্ডোস্কোপি কোলোনোস্কোপির মতো মনে হয় যেটা আসলে ইনভেসিভ টেস্ট, না, এটা আসলে বেড সাইড একটা টেস্ট, যেখানে একটা ক্যামেরার মতো জিনিস থাকে, যেটা আসলে রোগীর হাতের নেইল বেডটাকে জুম ইনের মাধ্যমে আমরা আসলে দেখি যে হাতের এই জায়গাটার কি অবস্থা, এবং এর পাশাপাশি আমরা ক্যাপিলারি গুলো দেখি। আর যদি জিজ্ঞেস করেন কাদের এই টেস্টটা করা হয়, সেক্ষেত্রে এর উত্তরটা সেজন্য বলতে চাই যারা এই যে শীতে যাদের হাতের রং পরিবর্তন হয়, রেনল্ডস ফেনোমেনা, বা দেখা যাচ্ছে হাতের আঙ্গুলের গ্যাংগ্রিন হয়ে গিয়েছে, আলসার হয়ে গিয়েছে, বা আমি সাসপেক্ট করছি আমার পেশেন্ট এর কোনো বাত রোগ, যে বাত রোগগুলো আমি আগে মেনশন করেছি, সিস্টেমিক স্ক্লেরোসিস, এই ধরনের কোনো বাত রোগে ভুগছেন কিনা, যখন আমার সাসপিশনে আসছে, বা দেখা যাচ্ছে বিপিএলডি নামে একটি দুরারোগ্য রোগ থাকে অনেক সময়, যেটা আপনার লাংস ইনভলভ করে এবং লাংস আসলে আস্তে আস্তে শুকিয়ে যায়, যখন জিপিএলডি রোগের কারণ হিসেবে কোনো বাত রোগ আছে কিনা সেটা দেখার জন্য আমরা আসলে অনেক সময় এই নেইল ফোল্ড টেস্টটা করে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং এই পরীক্ষাটির মাধ্যমে শীতের সময় যাদের আঙ্গুলের রং পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে এর পেছনে কারণটা যেমন বোঝা যাচ্ছে, তেমনি আরো অনেক অসুখেও কিন্তু এই পরীক্ষাটি করা হয়। স্যার জানিয়েছেন কারো যদি আঙ্গুলে আলসার, গ্যাংগ্রিন থাকে, কিংবা অন্যান্য বাতরোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে এই পরীক্ষাটি কিন্তু করা যেতে পারে। স্যার এই এনএফসি পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রিকশন নেওয়ার দরকার আছে কিনা স্যার? অনেক প্রসিডিওরের ক্ষেত্রে স্যার একটা প্রিকশনের ব্যাপার থাকে, এক্ষেত্রে কোনো আছে কিনা স্যার? জি, হ্যাঁ, আমরা আসলে যে পেশেন্ট আমরা মনে করি যে উনি এনএফসি টেস্ট বা নেল ফোল্ড ক্যাপাসিটি টেস্টের জন্য উপযুক্ত বা ওনার করা উচিত, সেক্ষেত্রে আমরা তাদেরকে কিছু প্রিকশনারি অ্যাডভাইস দিয়ে দিই। যেমন হচ্ছে উনি 8 ঘন্টা চা কফি এগুলো সেবন করবেন না, বা উনি যদি কোনো ধরেন মানে গার্মেন্টস রিলেটেড কাজ করেন, বা উনি এমন ভাইব্রেটিং টুলস বা মেশিনারি যদি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার 1 সপ্তাহ মতো সেই কাজ থেকে বিরত রাখবেন নিজেকে। বা হচ্ছে উনি যদি প্রফেশনাল অনেকে গিটারিস্ট থাকেন, সেই সেখান থেকে বিরত থাকবেন। তারপরে আসার পরে দেখা যাচ্ছে যে তাকে আমরা বসিয়ে রুম টেম্পারেচার, দেখা যাচ্ছে যদি এসি রুমে এই টেস্টটা প্রেফারেবলি না করা, কারণ এসি রুমে অনেক সময় যে টেম্পারেচার কমার কারণে আপনার আহ, এমনিতেই সেই সংকোচন প্রসারণ সংকুচিত হয়ে যায় অনেকের। এই জিনিসগুলো আমরা আসলে আগে থেকে প্রিকশন নিয়ে রাখি আমাদের পেশেন্টের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ স্যার।
একজন দর্শক স্যার প্রশ্ন করেছেন, শাহিন ফেরদৌস। তিনি লিখেছেন, ভিটামিন ডি হৃদরোগের ঝুঁকি দূর করে। 40,000 ইউনিট ট্যাবলেট সপ্তাহে একটি খেতে হয়। 15 থেকে 20 সপ্তাহ পর্যন্ত সবাই খেলে দেবী সেঠি বাংলাদেশ থেকে কোনো হার্টের রোগী পাবে না। কি বলেন আপনারা? আমাদের বাংলাদেশের রোগীদের যেন ভারতে চিকিৎসা করতে না যাওয়া লাগে, সেই জন্য ভিটামিন ডি খেতে হবে। ধন্যবাদ শাহিন ফেরদৌস আপনাকে আপনার চমৎকার মন্তব্যের জন্য। স্যার, আপনার মন্তব্য কি? আমাদের স্যার, দর্শকের সাথে আপনি একমত? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে কি, শুধু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে তো আসলে হৃদরোগ হয় না, হৃদরোগের আরো অনেক ঝুঁকি থাকে। যার মধ্যে অন্যতম হচ্ছে প্রেশার, যার মধ্যে ডায়াবেটিস, তারপরে হচ্ছে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে হৃদরোগের, বা অনেকে যারা স্মোকিং করেন, এগুলো আসলে বড় বড় রিস্ক ফ্যাক্টর। এগুলো যতক্ষণ পর্যন্ত আপনার কন্ট্রোলে না থাকবে, একটা আহ, যদি এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, সেক্ষেত্রে আপনার হৃদরোগের ঝুঁকিটা অনেক একটা বেড়ে যায়। শুধু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যে আপনার হৃদরোগ করবে, বিষয়টা আসলে তা না। তার থেকে আরো আরো বড় যে সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলো যদি কন্ট্রোল করা যায়, সেক্ষেত্রে আসলে হৃদরোগ থেকে প্রতিরোধ করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ দর্শক আপনার আহ, আহ, আপনার মন্তব্যের জন্য। এবং আপনার এই মন্তব্যের মাধ্যমে আমরা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জেনে নিলাম। স্যার, এবার একটু জানতে চাই যে এনএফসি, এই প্রসিডিওরটা স্যার, এই পরীক্ষাটা কিভাবে করা হয়? আচ্ছা, হ্যাঁ, প্রসিডিউরটা কিভাবে করা হয়, আসলে আমরা এনএসসি টেস্টে আমরা পেশেন্টকে ফার্স্টে আমরা ওই যে লেন্স বা ক্যামেরার মডেল, মানে যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা আসলে তার নেল বেডটা দেখবো, সেখানে নিয়ে তার পাশে বসিয়ে তারপর হচ্ছে আপনার সেখানে পেশেন্টের মানে বেটার ভিজুয়ালাইজেশনের জন্য পেশেন্টের নেল বেডে আমরা অয়েল, পার্টিকুলারলি সিটারুড অয়েল, এটা পাওয়া যায়, এই অয়েলটা আমরা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আপনার তারপরে আসলে চারটা ফিঙ্গার, দুই হাতের থাম ব্যতীত বা বৃদ্ধাঙ্গুলি ব্যতীত অন্য চারটা ফিঙ্গারে আমরা সেই ক্যাপিলারি বা মাইক্রো সার্কুলেশন কি অবস্থা, সেটা আমরা আসলে দেখি। দেখার পরে যদি আপনার সেখানে কোনো অ্যাবনর্মালিটি আমাদের চোখে পড়ে, তাহলে তখন আমরা এটার ইমেজ বা আমরা একটা ফটোটা ক্যাপচার করি। ক্যাপচার করার পরে সেটা আসলে কি আপনার কম্পিউটারে চলে যায়। সেই কম্পিউটারে আপনার সফটওয়্যারের মাধ্যমে ইমেজের আপনার তারপরে এই মাইক্রো সার্কুলেশন থেকে আরো ডিটেইলস বা আরো বিস্তৃত ভাবে ইন ডেপথ এটা আমরা আসলে গবেষণার মাধ্যমে এই রিপোর্টটা আমরা আসলে তৈরি করে থাকি। এইভাবে আমরা আসলে নেলফোর্ড ক্যাপিলারি টেস্টটা করে থাকি। এবং আমি আগেও বলেছি, এটা একটি নন ইনভেসিভ টেস্ট। এখানে আসলে কোনো ধরনের পেশেন্টের শরীরে কোনো কাটা ছেঁড়া বা ওইরকম কোনো কষ্টের কোনো কিছু থাকে না। ধন্যবাদ স্যার। আমরা স্যার যে কোনো পরীক্ষা নিরীক্ষা যখন স্যার আমাদের করা প্রয়োজন হয়, আমাদের ভয় একটাই থাকে যে আমি কোথাও ব্যথা পাবো কিনা, আমাকে কোথাও ইনজুরি করবে কিনা। স্যার, এই বিষয়টা থেকে স্যার আপনি একেবারেই দুশ্চিন্তা দূর করে দিলেন। এটা নন ইনভেসিভ একটি প্রক্রিয়া, এবং এক্ষেত্রে রোগী কোনো ব্যথা পাওয়ার কোনো সুযোগ নেই। স্যার, এবার একটু জানতে চাই যে এই এনএফসি প্রসিডিউরটির মাধ্যমে কি কি স্যার দেখা হয়, কি কি বিষয়ে স্যার ফোকাস করা হয়? আচ্ছা, আসলে যে হ্যাঁ হ্যাঁ, যে বিষয়গুলো আমরা দেখে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা আসলে কোয়ালিটি এবং কোয়ান্টিটি, দুইটা জিনিস দেখে থাকি। কোয়ালিটির মধ্যে হচ্ছে বলতে গেলে হচ্ছে আমাদের ক্যাপিলারি সাইজ গুলো কিরকম আছে, এটা কি বড় হয়ে গেছে, ইলংগেশন আছে কিনা, বা এটা টর্চুয়াস, বা একটা ক্যাপিলারি আর একটা ক্যাপিলারির সাথে মানে পেঁচিয়ে আছে কিনা, নাকি আপনার এটা সাপের মতো আছে কিনা, এই জিনিসগুলো আমরা আসলে দেখি। তারপরে হচ্ছে ক্যাপিলারি সাইজ ছোট হয়ে গিয়েছে কিনা, তারপরে হচ্ছে ক্যাপিলারি কোনো একটা ডায়ামিটার বড় হয়ে গিয়েছে কিনা, সেখানে কোনো হেমোরেজ বা ব্লাড প্রেজেন্স আছে কিনা, এই জিনিসগুলো আমরা আসলে দেখে থাকি। আর এগুলো হচ্ছে কোয়ালিটি। আর কোয়ান্টিটির মধ্যে যদি আমরা বলি, সেটা হচ্ছে ক্যাপিলারি লেন্থ কতটুকু, ডায়ামিটার কতটুকু, এই জিনিসগুলো আমরা দেখে এটার একটা মানে সার্বিক মানে 8টা ফিঙ্গারের একটা কম্পাইলড একটা রিপোর্ট আমরা তৈরি করে দিই আমাদের পেশেন্টের ক্ষেত্রে। ধন্যবাদ স্যার। স্যার, এই এনএফসি এই পরীক্ষাটি স্যার কতটুকু কার্যকরী? একটা মানুষের আঙ্গুলের ক্যাপিলারি সম্পর্কে কতটুকু জানা যায় স্যার? সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, হ্যাঁ, আসলে ক্যাপিলারিটা কতটুকু কার্যকরী, ক্যাপিলারিস্কোপি টেস্ট এটা আসলে আমাদের কিছু বাতে বিশেষত সিস্টেমিক স্ক্লেরোসিস যে রোগটা আছে, সেখানে সেই রোগটা যদি আমরা ডায়াগনোসিস করতে চাই বা রোগটা যদি ধরতে চাই, আপনার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে অলরেডি আমাদের এই নেল ফোল্ড ক্যাপিলারিস্কোপিটা চলে এসেছে। মানে এই রোগটা যে আমরা এটা একটি ডায়াগনস্টিক টেস্ট হিসেবে আমরা বলতে পারি। এর পাশাপাশি যদি আমরা চিন্তা করি যে একটা টেস্টের উপযোগিতা বা কার্যকারিতা, মানে এটা নির্ধারণ হয় হচ্ছে আপনার তার সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটির উপর। তো দেখা যায় যে আপনার নেলফোল্ড ক্যাপিলারি টেস্টটা সিস্টেমিক স্ক্লেরোসিস রোগের ক্ষেত্রে আপনার 90% আপনার এটা সেন্সিটিভ, 80% স্পেসিফিক। এসএলই রোগের ক্ষেত্রে দেখা যায় যে 33% সেন্সিটিভ, প্রায় 96%
মাংসপেশির বাত, ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, এই রোগে দেখা যাচ্ছে 60% সেনসিটিভ, 90% সেনসিটিভ। মানে দেখা যায় যে হ্যাঁ, এই রোগের আসলে মানে এই রোগগুলো ডায়াগনোসিস বা রোগগুলো ধরতে আমার এই টেস্টের একটা প্রয়োজন আছে। এর পাশাপাশি অনেক সময় রোগটা ফ্লেয়ার হয় বা রোগটা বেড়ে যায়। এসিলি রোগটা দেখা যাচ্ছে কন্ট্রোলে ছিল অনেকদিন, হঠাৎ করে আমার পেশেন্টের রোগ বাতের এই সমস্যাটা বেড়ে গিয়েছে। তার এই সমস্যাটা বেড়ে গিয়েছে কিনা সেটাও আমরা অন্যান্য টেস্টের আগে বেড সাইড সিম্পল একটা টেস্ট করে আমরা কিছুটা আইডিয়া করতে পারি যে না, তার আসলে রোগটা বাড়তির দিকে বা কোনো আর এই বাতগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতাও নষ্ট করে। তো সেক্ষেত্রে এই একটা আইডিয়া পাওয়া যায় যে রোগ কি বাড়তি নাকি এর কারণে আমার পেশেন্টদের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নষ্টের দিকে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা আসলে এই কিছুটা আইডিয়া করতে পারি, অ্যাজ ওয়েল এজ আমরা রোগটা আগে থেকে যেন ডিটারমিন করতে পারি সেই জিনিসগুলো, এই রোগের এই টেস্টের কার্যকর একটা ভূমিকা এখানে আমরা দেখতে পাই। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং একটি চমৎকার প্রক্রিয়ার কথা আমরা জেনে নিচ্ছি দর্শক, যে পরীক্ষাটির মাধ্যমে আমরা অনেক রোগ, যে রোগের কারণে হাতের আঙ্গুলের রং পরিবর্তন হতে পারে, সেই রোগগুলো আসলে ডায়াগনোসিস একটি খুব গুরুত্বপূর্ণ টুল হিসেবে কাজ করে এই পরীক্ষাটি, এবং স্যার সে সম্পর্কে কিন্তু আমাদের জানালেন। স্যার, আমাদের রোগীদের একটি কমন জিজ্ঞাসা থাকে, যে কোনো নতুন পরীক্ষা কিংবা প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি, একটি কমন জিজ্ঞাসা থাকে, এটা কোথায় করতে পারা যাবে স্যার? এই এনএফসি এই পরীক্ষাটি স্যার কোথায় অ্যাভেলেবল, এই বিষয়টি নিয়ে একটু জানবো। হ্যাঁ, এই টেস্টটি আসলে পুরো সমগ্র বাংলাদেশে এখনো ওইভাবে জনপ্রিয় বা এতটা অ্যাভেলেবল হয়নি। তবে যেহেতু আমাদের বাংলাদেশ সোসাইটি অফ রিউমাটোলজির কল্যাণে বিএসএমএমইউ বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এই টেস্টটি এখনো অ্যাভেলেবল। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল বা বিভিন্ন রকম প্রাইভেট অর্গানাইজেশনও আপনার দেখা যায় যে এই টেস্ট গুলো আসলে অ্যাভেলেবল আছে। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এটি কম খরচে এই টেস্টটি হয়ে থাকে এবং এটা রেগুলার হয়ে থাকে। পেশেন্টরা আগে গিয়ে একটু সিরিয়াল দিয়ে এই টেস্টটি আসলে অনেক কম খরচে এই টেস্টটি করতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং দর্শক, আমরা একটি চমৎকার পরীক্ষার কথা জানলাম, একটি আধুনিকতম পরীক্ষার কথা জানলাম, যেটি কিন্তু সরকারি ভাবেও হচ্ছে এবং বিএসএমএমইউ তে হচ্ছে, এবং সেই সাথে স্যার কিন্তু জানিয়েছেন যে খুবই কম খরচে এই পরীক্ষাটি করা যাচ্ছে। সুতরাং আপনার চিকিৎসক যদি এই পরীক্ষাটি আপনাকে করতে দেন, আপনি অবশ্যই ভয় পাবেন না, এবং খুব সহজেই এই পরীক্ষাটি আপনি করতে পারবেন, এবং আপনার এই শীতে আঙ্গুলের রং পরিবর্তন হওয়ার পেছনে যদি কোনো কারণ থাকে, সেই কারণও কিন্তু সহজেই বের করে ফেলা সম্ভব। স্যার, আমরা আমাদের আলোচনার মোটামুটি শেষ পর্যায়ে, আজ অনেক কিছু জানলাম স্যার। আহ শীতে আঙ্গুলের রং পরিবর্তন নিয়ে স্যার, তার বিভিন্ন কারণ নিয়ে জেনেছি স্যার, একটি চমৎকার পরীক্ষার কথা জেনেছি এনএফসি। স্যার, আমরা এই যে শীতে আমাদের আঙ্গুলের রং পরিবর্তিত হচ্ছে, কিংবা স্যার অনেক সময় হয়তো হাতের যে স্পর্শানুভূতি সেটা স্যার হয়তো থাকছে না, শীতকালে বিশেষ করে এই সমস্যাগুলো হচ্ছে। স্যার, এই সমস্যার কোনো সমাধান কি আছে, কোনো প্রতিকার কি আছে? আচ্ছা, হ্যাঁ, এই সমস্যার প্রতিকার আছে আসলে। যদি চিকিৎসা বা এটা যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আসলে এই চিকিৎসাটিকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। একটা কিছু জেনারেল মেজার্স এজ ওয়েল এজ আপনার কিছু ওষুধ, ড্রাগস এর কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, তো জেনারেল মেজার্স এর মধ্যে হচ্ছে মনে করেন অ্যাভয়েডেন্স অফ কোল্ড এক্সপোজার, বা আপনার যদি ঠান্ডার যে বিষয়টা থাকে সেখান থেকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন। অনেক সময় হচ্ছে ফ্রিজে হাত রাখলেও আমাদের পেশেন্টদের এই ধরনের সমস্যা হয়। তো সেক্ষেত্রে ফ্রিজে হাত না রাখা বা কুসুম গরম পানিতে তার দৈনন্দিন যে গৃহস্থালী কাজ আছে সেগুলো যেন উনি করতে পারেন। এর পাশাপাশি যদি এরকম মনে হয় যে না, হাতে আপনার এরকম রং পরিবর্তন হচ্ছে বা স্পর্শ অনুভূতি কমে যাচ্ছে, সেক্ষেত্রে বডির ওয়ান পার্টে হাতটাকে নিয়ে যাওয়া এবং সেখানে হাতকে গরম করা বা আপনার সেখানে হাত মোজা ব্যবহার করা, মিটেন ব্যবহার করা, এই জিনিসগুলো আপনার করতে পারেন। যদি কারো ধূমপানের অভ্যাস থাকে সেই ধূমপানের অভ্যাসটাকে ত্যাগ করা। এর পাশাপাশি কিছু কিছু ওষুধও কিন্তু আপনার এই সমস্যাটা অ্যাগ্রাভেট করে। যেমন কেউ যদি নন সিলেক্টিভ বিটা ব্লকার গ্রুপের ওষুধ খান, কেউ যদি মাইগ্রেন কন্ট্রোলে আনার ওষুধ খান, আর্গোটামিন, তারপরে হচ্ছে সোমাচিট্রান, এই ধরনের ওষুধে কিন্তু আপনার এই সমস্যাটা বাড়তে পারে। এই ওষুধগুলা চেঞ্জ করে অন্য ওষুধ, কার্যকরী ওষুধগুলো গ্রহণ করতে হবে। এর পাশাপাশি যদি আমি ওষুধের কথা বলি, যে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, সেক্ষেত্রে আসলে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নিফিডিপিন, অ্যামলোজিপিন, বা হচ্ছে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, সিলজিনেফিল, টাডালাফিল, তারপরে হচ্ছে আপনার টপিক্যাল নাইট্রেটস, এই ধরনের ওষুধগুলো আমরা আসলে সাজেস্ট করি। অনেকের ইমোশনাল স্ট্রেস থাকে, ইমোশনাল স্ট্রেস থেকে এটা বাড়তে পারে। সেক্ষেত্রে আপনার অ্যান্টি ডিপ্রেসেন্ট গ্রুপের যে ওষুধগুলো, ফ্লুক্সেটিন, প্যারোক্সিটিন, এই ওষুধগুলো আমরা দিতে পারি। আসলে চিকিৎসার প্রধান অন্যতম একটি গোল থাকে যেভাবে হোক হাতের
ভ্যাসোকনস্ট্রিকশন বা রক্তনালী সংকোচনটাকে কমিয়ে রক্তনালী প্রসারণ করা এবং আমাদের আঙ্গুলে রক্তের যে সঞ্চালনটা সেটাকে যেন ঠিক মতো হতে পারে সেই জিনিসটা খেয়াল। ধন্যবাদ স্যার। স্যার, এই সমস্যাগুলো নিয়ে যারা আসছেন রোগীরা, তাদের চিকিৎসা দেওয়ার আগে কোনো স্যার কিছু দেখে নেওয়ার আছে কিনা? স্যার, কি কি দেখেন চিকিৎসা দেওয়ার আগে মূলত? আচ্ছা, চিকিৎসা দেওয়ার আগে দেখে নেওয়ার বিষয়টি হচ্ছে আসলে আমরা যে জিনিসটা দেখি মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ দিয়ে দেখি যে তার আসলে কোন ধরনের বাতে আমার যদি কোনো মানে পিছনে কোনো রোগ আছে কিনা, বা উনি কোনো বাত রোগে ভুগছেন কিনা, দীর্ঘমেয়াদী কোনো বাত রোগ আছে কিনা, বা যদি থেকে থাকে তাহলে সেটা কোনটা, সিস্টেমিক স্ক্লেরোসিস নাকি হচ্ছে এসএলই নাকি হচ্ছে আমার ডার্মাটোমায়াসাইটিস পলিমাইলাইটিস বা মাংসপেশির কোনো বাত, এই জিনিসগুলো আমরা আসলে দেখে থাকি, বা ভাস্কুলাইটিস রোগটা আছে কিনা, এই জিনিসগুলো আমরা সবার আগে লক্ষ্য করি। এর পাশাপাশি হচ্ছে আপনার যে তার যে চিকিৎসা যে রোগটা আসলে কতটুকু তীব্র, যে দেখা যাচ্ছে সব আঙ্গুলে হচ্ছে নাকি একটি বা দুটি আঙ্গুলে হচ্ছে, এর পাশাপাশি হচ্ছে যে সেখানে কোনো আলসার গ্যাংগ্রিন বা কোনো ঘা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেটার বিস্তৃতিটা কতটুকু, বা সেখানে হচ্ছে এর পাশাপাশি হচ্ছে দেখা ইনফেকশন আছে কিনা, এই জিনিসগুলো আমরা আসলে সবার আগে খেয়াল করি। যখন আমরা রোগগুলো আসলে ধরতে পারি যে না এর পিছনে আসলে কোনো সিরিয়াস বাত আছে, এই বাতের যদি আপনি স্পেসিফিক কোনো চিকিৎসা, নির্দিষ্ট চিকিৎসা যদি করা হয়, তাহলে দেখা যায় যে এই রোগটাও আপনার কন্ট্রোল আছে। পাশাপাশি এর আগে যে আমি মেনশন করলাম যে জেনারেল মেজার্স, ফার্মাকোলজিক্যাল মেজার্স, এই জিনিসগুলো যদি আমার পেশেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আসলে এই রোগটা থেকে নিরাময় পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। স্যার, বিদায় নেওয়ার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? আচ্ছা, হ্যাঁ, দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি এই যে জিনিসটা বলতে চাই, যদি এরকম আপনাদের কোনো সমস্যা থাকে যে শীতকাল বা ঠান্ডাতে বা বর্ষাকালেও অনেক সময় যদি আপনার হাতের রঙের পরিবর্তন হয়, তাহলে এটা যে আপনার বিন্দুমাত্র ঘাবড়ে যাবেন না। এইটা কি এমনও হতে পারে এটার পিছনে আপনার দুরারোগ্য বা ভয়ঙ্কর কোনো পার্থক্য থাকতে পারে। যদি সেরকম কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন। রোগটা কি সেটা আসলে জানার চেষ্টা করবেন এবং সেই রোগের চিকিৎসা তো করবেনই, পাশাপাশি এই রোগের ঠান্ডায় যে রং পরিবর্তন, এই রোগেরও চিকিৎসা আছে, খুব ভালো চিকিৎসা হয়। এই চিকিৎসাগুলো আপনারা নেবেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই, একমাত্র সচেতনতাই পারে আপনাদেরকে এই রোগ থেকে জয় করার জন্য। সচেতনতাই যথেষ্ট। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাবিব ইমতিয়াজ আহমেদ স্যার। চমৎকার কিছু কথা বলেছেন। সচেতনতাই পারে আসলে আমাদের এই রোগ থেকে মুক্তি দিতে, এবং সচেতনতা তৈরি করার জন্যই আসলে আমাদের এই আয়োজন। এবং স্যার, আজকে আপনি এত সুন্দর করে আমাদের পুরো বিষয়টি বুঝিয়ে বলেছেন যে শীতে হাতের আঙ্গুলের রং পরিবর্তিত কেন হচ্ছে, এবং এ থেকে বাঁচার উপায়গুলো কি কি। এই এই ব্যাপারে যে বিস্তারিত স্যার আমাদের জানালেন, আমার মনে হয় আমাদের যারা দেখছেন তাদের প্রত্যেকের এই বিষয়টি কাজে আসবে। তারা স্যার নিজের না হলেও তার পরিবারের যদি কারো এমন সমস্যা দেখেন, তিনি আসলে সঠিক চিকিৎসা কোথায় নিতে হবে কিংবা কোথায় যেতে হবে এই বিষয়টি সম্পর্কে তিনি আসলে তার ধারণা থাকবে। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময়ের জন্য। আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকবার জন্য। আজ আমরা কথা বললাম শীতে হাতের আঙ্গুলের রং পরিবর্তন, কারণ এবং প্রতিকার নিয়ে। এবং চমৎকার এই আলোচনায় আমাদের সাথে ছিলেন ডক্টর হাবিব ইমতিয়াজ আহমেদ স্যার। আশা রাখছি আমাদের আলোচনাগুলো আপনাদের কাজে আসবে। আমরা অনেক কিছু জেনেছি আজ দর্শক আমাদের আজকের আলোচনা থেকে। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে এই আয়োজনে। আমাদের সাথেই থাকুন, রাজ টিভির সাথেই থাকুন। এবং শেষ করার আগে আমি একটু মনে করিয়ে দিই, আমাদের আজকের এই লাইভ ওয়েবিনারটি আয়োজিত হয়েছে বাংলাদেশ রুমাটোলজি সোসাইটি দ্বারা এবং সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই ইউপাসেট। দর্শক সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ডাক্তার শারমিন হাসান। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.